কুচু কুচু কি সফট। আমাদের টুইন বেবি হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। ভয় লাগছে তোমার? আপাতত না। এইদিকে তমালিকার হাতে অলরেডি চ্যানেল করে দেওয়া হয়েছে। আজ 5ই ডিসেম্বর। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার একটি সুপরিচিত হসপিটাল ভাগীরথী নেওয়াটিয়ার সামনে। এই হসপিটালেই আগামীকাল সকালে আমাদের বেবি ডেলিভারি শিডিউল করা রয়েছে, তাই আমার ওয়াইফকে অ্যাডমিশন করানোর জন্য ডকুমেন্টেশন কমপ্লিট করতে এসেছি। রিসেপশনে অ্যাডমিশনের যে ফাইলটা আছে সেটা জমা দিয়েছি। তমালিকা মোটামুটি আরও 15 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। একটা দাও। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই রুমটা পরিষ্কার করার কাজ চলছে, তাই আমরা সবাই এখানে অপেক্ষা করছি। আমাদের যে ডকুমেন্টেশন সেটাতে কিছুক্ষণ টাইম লেগেছে, আর ওইদিকে যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটার ক্লিনিং চলছে, তার জন্য আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগছে। আর এর মাঝে তমালিকার বেশ খিদে পেয়ে গেছে, তাই এই একটা কেক আর একটা চিকেন কাটলেট। এখন বাজছে সন্ধে 6টা। আমাদের এই যে রুমটা 710 নম্বর রুম, 7th ফ্লোরে, এই রুমটা অ্যালার্ট হয়ে গেছে। আমরা রুমে ঢুকেও গেছি। এবার ঢোকার পর অলরেডি তমালিকাকে বলা হয়েছে যে ওর যে ড্রেসগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে। তো এখান থেকে একটা ড্রেস দেওয়া হয়েছে, সেটা চেঞ্জ করে নিয়েছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা দিয়ে ঢোকার পরেই এই ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াশরুমের। এইরকম কিছুটা বন্দোবস্ত ওয়াশরুমের। এখানে একটা বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য, বা যা যা আপনি ফেস ওয়াশ করতে চান। এই দিকটায় রয়েছে আপনার স্নান করার বন্দোবস্ত। ওপরে জলের ব্যবস্থা রয়েছে, যেটা গরম জল ঠান্ডা জল দুটোই থাকবে। মোটামুটি ছোট, কিন্তু সমস্ত কিছু অ্যামিনিটিসই রয়েছে। রাত্রিবেলায় 8:30টার সময় খাবার দিয়ে গেছে। এখানে খাবার ননভেজ ছিল তমালিকার, তাই দিয়ে গেছে চিকেন। চিকেনের দুটো বড় বড় পিস দিয়েছে। এখানে ডাল ছিল, আর এটা আলু ভেন্ডি দিয়ে একটা সবজি। তো মোটামুটি আজকে রাতের জন্য এটাই ডিনারের মেনু তমালিকার। আমাকে এখানে দিয়ে গেছে রুটি, একটা আলু ঝিঙের সবজি, দুটো ডিম, ডাল আর ভাত। আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর তমালিকার চুল বেঁধে দেওয়ার জন্য হসপিটালের তরফ থেকে স্টাফ পাঠানো হয়েছে। এই দিকটায় দেখাই, এটা একটা বেড। এই বেডটারও বেশ কিছু স্পেসিফিকেশন আছে, সেটা দেখাচ্ছি পরে। এরকম একটা টেবিল রয়েছে, যেটাতে পেশেন্ট খাওয়া দাওয়া করতে পারে নিজের খাবারগুলো নিয়ে এখান থেকে। এই দিকটায় একটা বক্স, যেখানে সমস্ত মেডিসিন আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। বাকি এই যে অক্সিজেন বা অন্যান্য যা যা হসপিটালে একটা থাকে সেই ধরনের সমস্ত কিছুই রয়েছে। এখানে একটা সিস্টেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই রিমোটটা। এখানে এই বাটনটা প্রেস করলেই নার্সিং স্টাফরা রুমে চলে আসবে। এই বেড থেকে সামনের দিকে তাকালে দেখতে পাবেন এই যে একটা মিরর। খুব সুন্দর লাগছে বাইরেটা, কারণ বাইরে এই জানালাটার বাইরের দিকেই দেখা যাবে কলকাতা নিউ টাউন শহরটাকে। বেশ সুন্দর, আর আলো আসবে যথেষ্ট। এই বেডের সামনাসামনি একটা টিভি দেওয়া রয়েছে, আর টিভিটা কাজ করে। হোটেলে যেরকম হয় সেরকম না, সত্যি সত্যি টিভিটা কাজ করে। এইদিকে একটা বসার জন্য চেয়ার দেওয়া আছে। এই বেডটা বেড কাম সোফা বলতে পারেন। এটা রাত্রিবেলায় এখানে যে পেশেন্টের সাথে যে থাকবে সে এখানে থাকতে পারবে। ওই ব্যাকপ্যাক যেটা আমরা করে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, যে তমালিকার যা যা দরকার এই 3-4 দিন এখানে যেহেতু অ্যাডমিট থাকতে হবে, তাই সেই সমস্ত কিছুই আছে। তো ওভারঅল মিলিয়ে মোটামুটি রুম যথেষ্ট ভালো, কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে এটার প্রাইস কত। তো ওভারঅল আমাদের যা ধারণা, টোটাল যে এখানে ডেলিভারি প্রসেস, যদি কোনো রকম কোনো ক্রিটিক্যাল সার্ভিস না লাগে বা
অন্য কোনো রকম অ্যাসিস্ট্যান্স না দরকার হয়, নর্মাল যে প্যাকেজটা রয়েছে সেটাতে মোটামুটি 2.5 লাখের কাছাকাছি টোটাল যেতে পারে ডক্টরের ফিস নিয়ে। এবার কি লাগবে বা কতটা লাগছে সেটা তো ফাইনালি যখন বিলিং হবে তখনই জানতে পারা যাবে। গুড মর্নিং এভরিওয়ান। 6th ডিসেম্বর 2024। আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজছে সকাল 5টা। গতকাল রাত থেকেই আমরা ছিলাম এই ভাগীরথী নেওটিয়া হসপিটালে 7th ফ্লোরে রুম নাম্বার 710-এ। গতকাল সন্ধেবেলায় তমালিকাকে অ্যাডমিট করা হয়েছে এখানে। ও ছিল এই বেডটাতে আর আমি ছিলাম ওই সোফাটাতে। তো রাত্রিবেলাটা মোটামুটি ওই টেন্সড হয়ে কেটেছে, কারণ হচ্ছে আজ সকালে 7:30টার সময় আমাদের ওটি রয়েছে আমাদের বেবি ডেলিভারির জন্য। তো তমালিকাকে একবার জিজ্ঞেস করি কেমন লাগছে। ভয় লাগছে তোমার? আপাতত না। আমরা জানি আমাদের বেবি কন্ডিশন ঠিকঠাক আছে, কারণ গতকাল সন্ধ্যে 6টায় অ্যাডমিট হওয়ার পর তারপর থেকেই দুবার হার্টবিট চেক হয়েছে বেবির। আর এছাড়া বাকি যে নার্সিং স্টাফ রয়েছেন তারা এসে এই নখ পরিষ্কার করে দিয়ে গেছে, চুল বেঁধে দিয়ে গেছে। আর মোটামুটি আধ ঘন্টা পর বেশ কিছু ইনজেকশন আছে, আর সেই স্যালাইনের ব্যাপারটা রয়েছে, স্যালাইনটা হয়তো দিতে পারে। তো সেটার জন্য আমাদেরকে মোটামুটি একটু আগেই উঠে যেতে বলেছেন। কি মনে হচ্ছে? জানি না। আজকে তো তোমার মোটামুটি লাস্ট দিন, যখন তুমি একা, তোমার কি ফিল হচ্ছে? একা না, দুজন। মানে আমরা দুজন লাস্ট, এরপর হয়তো আর লাস্ট দুজন খালি দুজন বলতে পারবো না। হ্যাঁ, আর কিছুক্ষণ পর আমরা দুজন থেকে কজন হতে চলেছি সেটা জানতে পারবো। মানে আমরা তো জানি, আমরা জানি, আপনারাও জানতে পারবেন। আর যেহেতু তমালিকার থাইরয়েডের পরিমাণটা কিছুটা বেড়ে গেছে প্রেগনেন্সির টাইমে, তার জন্য থাইরয়েডের জন্য 2 ট্যাবলেট খেতে বলেছে, সেটা খাচ্ছে। আর সেটাও একদম হালকা জলে, কারণ রাত্রি 12টার পর থেকে জল খেতে এখানে নিষেধ করা রয়েছে। এবার ব্রাশটা সেরে নিয়ে এরপর শুরু হবে স্নানটা করা। তোমার হাতে, কানে বা গলায় কোনো কিছু নেই কেন? তুমি একদম খালি কেন? ওটির জন্য তো এটাই বলা হয়েছে। ওটির জন্য কি বলেছে? কোনো কিছুই থাকবে না। কোনো কিছু মানে মেটালিক কোনো কিছুই? মানে সোনা না, চাঁদি না? আচ্ছা, ধাগাও না। আমার হাতে যেমন এখন বাঁধা আছে। আচ্ছা, এটা তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটাও যেন খুলে ফেলা। আচ্ছা, এই যে পুজোর জন্য তুমি যেটা পরে রয়েছো এটাও তোমাকে খুলে ফেলতে হবে? ওকে, মানে গোটা বডিতে মেটালিক বা সুতো বা কোনো কিচ্ছু রাখা যাবে না, তাই তো? আচ্ছা, তো মানে যদি সেটা ধর্মীয় আস্থার ব্যাপার হয় তো তবেও না, তাই তো? ঠিক আছে, তাহলে এটা আমাকে এখন খুলে দিতে হবে, তাই তো? ঠিক আছে। প্রেশার আর পালস মেপে গেল। পালসটা বরাবরই ওর বেশি আসছে। পালস বেশি আসছে কেন? কি হচ্ছে? প্যালপিটেশন করছো? টেনশন, এক্সাইটমেন্ট। এত টেনশন লাগছে কেন? তোমার ভেতরে কি চলছে? জানি না। কি মনে হচ্ছে? কিছু টেনশন না, না এক্সাইটেড। এটা একটু মিক্স ফিলিং, একটু বলা হয় খুব মুশকিলের। আচ্ছা, তোমার কি মানে ভয় লাগছে কোনো রকম নাকি? হ্যাঁ, ওটির লাইফ ফার্স্ট টাইম, ওটির একটা তো ভয় অবশ্যই কাজ করছে। কাট হবে, কিভাবে কি হবে, কোনো এক্সপিরিয়েন্স নেই না, তো এটার তো একটা ডেফিনেটলি ভয় তো অবশ্যই আছে। আর এক্সাইটমেন্টটা কি লাগছে? অনেক বেশি। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। এত অপেক্ষার জন্য অপেক্ষা করছিলাম আমরা। বাইরে দেখুন সূর্যটা উঠছে, কি সুন্দর দেখাচ্ছে। আজকের দিনটাও বেশ পরিষ্কার আছে, খুব একটা কুয়াশা নেই। শীতের দিন হলো, বেশ একটা চিলিং ওয়েদার আছে। এখন বাজছে সকাল 6:30। এর মধ্যে তমালিকার হাতে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল করে দিয়ে গেছে, আর এটার সাথে এই যে দেখুন অলরেডি চলছে। ইঞ্জেকশনগুলো মোস্ট প্রবাবলি এটার ভেতরেই দেওয়া হবে। কি আর কতক্ষণ বাকি? তারপর কি পেতে চলেছে? বলো কি পেতে চলেছে? গ্যাসের জন্য একটা ইঞ্জেকশন দিল, আর একটা ভমিটিং এর জন্য। এই চ্যানেলের মধ্যেই দিয়েছে, তাই তো?
ঠিক আছে, কেবল বাজছে 6:45। এখনই যদি তুমি বলো জল তেষ্টা পেয়েছে, জল কটায় খেতে দেবে এরপর? মনে হয় বিকেলবেলায় নাকি? তুমি তো জল পাচ্ছ না, যাই হোক আমার চাটা দিয়ে গেছে, আমার চাটা আমি খেয়ে নিই। এই এখানে ফ্লাস্কে দিয়ে গেল চা আর বিস্কিট, এটাতে গরম জল আছে, এটাতে বিস্কিট, এটাতে পাউডার দুধ। আচ্ছা, এর মধ্যেই মা পাপা মানে তমালিকার মা পাপা চলে এসছে এখানে। আচ্ছা পাপা, কি বলছিলে তুমি? কি হবে মার মতো হলে, কি হবে বলছিলে? বাবা মতো হলে ব্রেডি হবে বেশি, আর মার মতো হলে খুব ভালো হবে, মন উদার হবে। মার মতন হলে ধার্মিক হবে। ধার্মিক হবে না, আগে যেটা বলছিলে সেটা তুমি বললে না। আমি আর তমালিকা এটা তো জানতাম যে আমাদের যমজ বাচ্চা হবে, কিন্তু সেটা ছেলে হবে নাকি মেয়ে নাকি দুটোই সেটা কিন্তু আমরা জানতাম না। তাই সকাল 7:30 নাগাদ যখন তমালিকাকে অপারেশন থিয়েটারের জন্য রেডি করছিল, বেশ টেনশন হচ্ছিল মনে মনে। অপারেশন থিয়েটারে নিয়ে ঢোকার আগে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। তারপর প্রায় ঘন্টা দুয়েক পর হসপিটাল কর্তৃপক্ষ প্রথমে আমাদের মেয়ে পাপড়িকে বাইরে নিয়ে এসে সকলকে দেখালেন, আর তারপরে আমাদের ছেলে শোনকে। ডেলিভারি হয়ে যাওয়ার পর প্রায় ঘন্টা 3 তমালিকাকে অবজারভেশনের জন্য রিকভারি রুমে রাখা হয়েছিল। সেখানে একটু স্টেবল হয়ে গেলে তারপর তমালিকাকে এই যে রুমটা রয়েছে আমাদের, এখানে বেডে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মেয়ে পাপড়িকে নার্সারি রুম থেকে ওর মার কাছে খাবার খাওয়ানোর জন্য আনা হয়েছে। আমাদের ছেলে এখনো নার্সারি রুমেই আছে। এখানে ডেলিভারির পর বাচ্চাকে নার্সারি রুমেই রাখা হয়। এখানে সমস্ত বাচ্চাদেরকেই একসাথে রাখা থাকে একটি কাচের ঘরের মধ্যে। বাড়ির লোকজন যদি বাচ্চার সাথে দেখা করতে চায় তাহলে নির্দিষ্ট সময়ে বাচ্চাদের পরিবারের সকলেই সেই কাচের বাইরের থেকে বাচ্চাদের দেখতে পারে। আজ সারাদিন অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে, শরীরটা বেশ টায়ার্ড হয়ে আছে। এদিকে তমালিকারও ওটি হওয়ার পর বেশ তমালিকা ক্লান্ত রয়েছে, তাই ও ঘুমিয়ে পড়েছে। যেহেতু বেশ ক্লান্ত হয়ে আছি তাই আজকে আর ভিডিও বানাচ্ছি না। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। এই যে সামনে সোফাটা দেখতে পাচ্ছেন, গতকাল রাতে আমি এখানেই ঘুমিয়েছিলাম। যদিও সকাল হয়ে গেছে 6টা, তবে তমালিকার এখনো ঘুম ভাঙেনি। আর তমালিকার গতকাল থেকেই এই যে স্যালাইনের বোতলগুলো, এই বোতলগুলো চলছে। দেখতেই পাচ্ছেন এখনো হাতে চ্যানেল করা রয়েছে, আর স্যালাইনগুলো এই চ্যানেলের মাধ্যমেই বডিতে পুশ করা হচ্ছে। যেহেতু তমালিকা অপারেশনের পর বাথরুম যেতে পারবে না, তাই ইউরিন কালেক্ট করার জন্য নিচে এই যে প্লাস্টিকটা আছে, এটাতে ইউরিন কালেক্ট হচ্ছে। এই যে কলিং সিস্টেমটা, এটাতে প্রেস করলেই বাইরে আমাদের রুমের সামনে একটা বিপ সাউন্ড জেনারেট হবে, আর নার্সরা জেনে যাবে যে আমরা কোনো একজন নার্সের হেল্প চাইছি। ঠিক লাগছে? অত টানটার মতন মনে হচ্ছে কিছু? ঠিক আছে। কালকের পর আজকে প্রথম উঠে বসলে এতটা। চা খাবে? ব্ল্যাক টি খেতে পারবে শুধু। খাবে? মাথা ঘুরছে? পেটে ব্যথা করছে খুব? একটু ই করো। পরশুদিন বিকেলবেলায় আমরা এখানে তমালিকাকে অ্যাডমিট করেছিলাম। গতকাল সকালে ডেলিভারি হয়েছে। আর আপনারা সবাই জানেন যে আমরা খুব লাকি থেকেছি, আমাদের টুইন বেবি হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। কাল থেকে যে বেবি রয়েছে, বেবিকে নার্সারিতে রাখা রয়েছে, কারণ মা
এখনো রিকভার মানে সেভাবে স্টার্ট হয়নি। আজকের প্রথম গতকালকের পর মাকে একটু বসানো হলো। আর খাবার বলতে প্রথমে দেওয়া হবে সকালবেলায় একটু চা, কিছুক্ষণ পর থেকে হাঁটানো শুরু হবে। কারণ যদি এখন হাঁটাহাঁটিটা না স্টার্ট করে তাহলে পরে আরও বেশি অসুবিধা হতে পারে। তো ডাক্তার এটাও কনফার্ম করেছেন হাঁটলে একটু ব্লিডিংও হতে পারে। দেখা যাক চাটা খেয়ে তারপর কখন থেকে হাঁটানো শুরু হচ্ছে। এই ফ্লাস্কটাতে দিয়ে গেছে গরম জল, 2 কাপ দিয়ে গেছে, একটা আমার জন্য একটা তমালিকার জন্য। আর এইদিকে সুগার, মিল্ক আর বিস্কিট শুধুমাত্র আমার জন্য, কারণ তমালিকার আজকে মানে ওটির পরের দিন চা, মিল্ক টি বা বিস্কিট খাওয়া চলবে না, তার জন্য এইগুলো নিষেধ আছে। শুধুমাত্র ব্ল্যাক টি খেতে পারে, তাই ব্ল্যাক টি উইদাউট সুগার ওকে বানিয়ে দেবো। এবার অল্প করেই দিচ্ছি, আর আমারটা তো ঢেলে নিচ্ছি। সাবধানে। আমাদের যে ছোট পুচকুটা রয়েছে মানে শোনকে নিয়ে আসা হয়েছে। ফার্স্ট টাইম ও ব্রেস্ট ফিড করছে। পাপা, ও পাপা, পাপা কি হয়েছে? পাপা কি হয়েছে? পাপা, ও পাপা, খিদে লেগেছে তোমার? খিদে লেগেছে পাপা? গতকাল চেষ্টা করা হয়েছিল কিন্তু ও ব্রেস্ট ফিট করতে পারেনি গতকাল। সেভাবে ওর আর কি সাকশন ক্যাপাসিটিও তৈরি হয়নি। আর তাছাড়া তমালিকার একটু জ্বরও ছিল, তাই সেভাবে কিছুই হয়নি। আজকে সকালে এনে দেওয়া হয়েছে, এখন ফিটটা নিচ্ছে। এবার দেখা যাক। ও খাবারটা খেতে খেতেই ঘুমিয়ে যাচ্ছে, মানে দুধ খেতে খেতেই ও ঘুমিয়ে যাচ্ছে বারবার। তো ওকে বারবার পাপা পাপা বলে বলে বা কিছু একটা বলে বলে বারবার জাগিয়ে দিতে হচ্ছে। ঘুমিয়েই গেল না? এখন তো পুরো ঘুমিয়েই গেল। খাবার খাওয়া হয়ে যাওয়ার পর এবার দেখুন মায়ের কোলে কত আরামে রয়েছে। কি হয়েছে পাপা? কি হয়েছে গো? পাপার গালে, শরীরে প্রচুর লোম হয়েছে। কি মনে হচ্ছে? কাট সার্থক? সিজারের ব্যথা আর আছে? আছে ব্যথা তো আছে, কিন্তু এত ডবল, এর থেকে ডবল হলেও আর অসুবিধা নেই নাকি? হ্যাঁ, আঙুল ধরে নিয়েছে না? এইরকম একটা সিচুয়েশনের জন্য কত মাঝে বছরের পর বছর ধরে অপেক্ষা করে। আর তারপর যখন সেই দিনটা আসে, মানে বলে বোঝানোর মতো না। শুধু মা বলে না, মা বাবা বাড়ির সবাই অপেক্ষা করে থাকে, কিন্তু স্পেশালি মার তো কন্ট্রিবিউশন একদম সবচেয়ে ওপরে। তাই সবচেয়ে বেশি খুশিটাও নিশ্চয়ই মাই হবে। এই সিচুয়েশন প্রত্যেকের ভাগ্যেই আসুক, প্রত্যেকটা মায়ের ভাগ্যেই আসুক। প্রত্যেকে যারা পেয়ে গেছেন, তারা খুব ভালোভাবে নিজের বাচ্চার কেয়ার করুন। আর যারা এখনো পাননি, ভগবানের কাছে প্রার্থনা করি সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাইকে ফুটফুটে বেবি দিক ভগবান, আর খুব ভালোভাবে কাটুক আপনার জীবন। আমাদের পুচকুটাকে মানে ছেলেটাকে ফিট করানোর পর তারপর এখান থেকে নিয়ে গেছে, আর তারপরেই আমাদের এখানে নিয়ে এসেছে আমাদের যে পুচকিটা রয়েছে তাকে। এটাতে করেই, এই যে ট্রে ট্রলি বলতে পারেন, এটাতেই পুচকিকে আনা হয়েছে। পুচকিটা এখন খাবার খাচ্ছে, মানে মার কাছ থেকে ফিড করছে। এখানে দেখুন আবার আমার জন্য ব্রেকফাস্টে চলে এসছে সকালবেলায় কলা, লুচি আর একটা খুব সম্ভবত আলুর দম বা আলুর তরকারি। তবালিকার জন্য আবার লিকুইড ডায়েট মানে স্যুপ চলে এসেছে। তাহলে বলো
একবার ছেলেকে কোলে নিলে তারপর মেয়েকে কোলে নিচ্ছ, কেমন কি ফিল হচ্ছে বলো? হ্যাঁ, কথা বলার তো নেই, শরীরে আর স্ট্রেংথ নেই, কিন্তু ঘুম দেখেও শান্তি। হ্যাঁ, কুচু কুচু কি সফট। আপাতত যতক্ষণ আমাদের পুচকি মার কাছ থেকে ফিড নিচ্ছে ততক্ষণে আমি আমার খাওয়াটা সেরে নিই, তারপর পুচকির একটু ভিডিও তুলে পুচকিকে আবার পাঠিয়ে দেওয়া হবে নার্সারিতে। পুচকিও ঘুমিয়ে আছে, পুচকির মারও ঘুম আসছে। এখন বাজছে বিকেল 5টা। সকালবেলার থেকেই বেশ ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল থেকে আর সেভাবে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আজ তমালিকার যে ক্যাথেটারটা লাগানো ছিল সেটা খুলে ফেলা হয়েছে। ক্যাথেটারটা সরিয়ে নেওয়ার পর যে নর্মালি যে ইউরিন হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছিল না। জেনারেলি অ্যানাস্থেশিয়া যখন অ্যাপ্লাই করা হয় তারপর যে ব্লাডার থাকে যেখানে ইউরিনটা কালেক্ট হয়, সেই ব্লাডারটাও কিন্তু মানে অবসরে থাকে অলমোস্ট, যার জন্য ওটার থেকে অনেক সময় দেখা যায় যে ইউরিনটা প্রপারলি পাস হয় না। তমালিকার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর প্রচুর পরিমাণে জল খাওয়ার পর শেষে গিয়ে ইউরিন পাস হচ্ছে। ইউরিন হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট টেনশনে ছিলাম, কিন্তু এখন হয়ে যাওয়ার পর আর ততটা টেনশন লাগছে না। কি ফিল হচ্ছে তোমার? আগের থেকে বেটার। আর কি কি সমস্যা মনে হচ্ছে এখন? আচ্ছা, মোট কথা হচ্ছে যে ইউট্রাসটা থাকে, ইউট্রাসটা যেহেতু অনেক বড়, বেবি থাকার জন্য অনেক বড় অবস্থায় থাকে, আর ডেলিভারি হয়ে যাওয়ার পর ইউট্রাসটা ছোট হতে থাকে, যার জন্য ক্র্যাম্পিংটা হয়, তাই তো? মোটামুটি 10-12 দিন পেনটা থাকে, তাই না? আমাদের যেহেতু টুইন্স ছিল তাই ক্র্যাম্পিংয়ের পরিমাণটাও কিন্তু একটু বেশি। চা দিয়ে গেছে, তমালিকা অলরেডি চা খাচ্ছে আর হালকা বিস্কিট খাচ্ছে। দুপুরে কোনো খাবার খেয়েছো তুমি? কি খেয়েছো? দুপুরে ভাত আজকে খেতে দিয়েছিল, তাই তো? গতকাল ডেলিভারি হয়েছে সকালে, সারাদিন কিচ্ছু দেয়নি, রাত্রিবেলায় লিকুইড ডায়েট দিয়েছিল, আজ সকালেও লিকুইড ডায়েট, দুপুরবেলায় ভাত দিয়েছে অল্প। আর ভাতের সাথে কি দিয়েছিল? সবজি আর মাছ। তার মানে এই যে সবাই যেটা বলে যে মাছ মাংস খাওয়া যায় না ডেলিভারির পর, সেরম কোনো ব্যাপার নেই, সেটা খাওয়াই যায়, তাই তো? ডক্টররা যেহেতু অ্যালাউ করছেন, তাই না? ব্যস্ততার মাঝে আমিও যেহেতু আমার দুপুরের যে লাঞ্চ ছিল সেটা করে উঠতে পারিনি, তাই এখন এই 5টার সময় আমি লাঞ্চ করছি। রাইস, ডাল, চিকেন, স্যালাড, আর এটা একটা বাঁধাকপির একটা সবজি। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা আমাদের বড় মেয়ে পুচকি, আর যে ওর ভাই ছিল, ওর ভাইকে কিছুক্ষণ আগে আনা হয়েছিল, তারপর এখান থেকে ভাইকে আবার নার্সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুজনকেই দুধ খাওয়ার জন্য এখানে আনা হয়েছিল। খাওয়া দাওয়া দুজনেরই হয়ে গেছে, তার জন্য বেশ কিছুটা টাইম লেগেছে, ওই সময় আর ভিডিও করতে পারিনি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়েও গেছে পুচকি, বেশ কিছুক্ষণ আমার কোলেও থাকলো, এটা আলাদা একটা অনুভূতি। আচ্ছা, তমালিকার খাবারে এসেছে এই যে একটা ডেজার্ট, এখানে এসছে চিকেন আর কিছু ভেজিটেবলস দেওয়া একটা স্যুপ টাইপের, এখানে এসেছে ভেন্ডি ফ্রাই একটু কারি টাইপের, এখানে ডাল, আর এখানে হচ্ছে আতপ চালের ভাত, খুবই নরম, গলে যাওয়া যে ভাতগুলো হয় সেগুলো, ফ্যান ভাত বলা চলে। অলরেডি খাবার দিয়ে দিয়েছি তমালিকার হাতে, এবার খাবারগুলো নিয়ে খেয়ে নেবে। আমাকে দিয়েছে রাইস, দিয়েছে ডিমের কারি, এখানে একটা আলু পটলের ঝোল, আর রয়েছে ভাত, আর রয়েছে ডাল, সাথে রয়েছে 3টে রুটি। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তমালিকা ওষুধ খেয়ে নিয়েছে।
ওষুধগুলো খেয়ে নেওয়ার পর আর একটা ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। এবার ওকে বলা হয়েছিল যে একটু একটু করে হাঁটাচলা করতে, তো আজ হাঁটাচলাটাও শুরু করেছে। দুপুরবেলার পর থেকেই বেশ কয়েকবার হেঁটেছেও, অল্প অল্প এক দুপা করে। এখন আবার বেশ কিছুক্ষণ বিছানাতে শুয়ে থাকার পর আবার ও একটু একটু করে হাঁটার চেষ্টা করছে। অসুবিধে অনেক হচ্ছে, কিন্তু ধীরে ধীরে হাঁটাচলা যদি না করে তাহলে পাগুলো ফুলতে লাগবে, তাই হাঁটাচলা করাটা খুবই জরুরি। এছাড়া যে মাসেলগুলো আছে সেগুলোও যেন ঠিকঠাকভাবে কাজ করে, সেটার জন্যও হাঁটাচলা করাটা বেশ জরুরি। সিজার মোটামুটিভাবে কতটা পেনফুল হয় সেই ব্যাপারে ওকে জিজ্ঞেস করতেই পারতাম, কিন্তু আজ ওর পরিস্থিতি মোটেও সুবিধের নেই, কথা বলার মতো পরিস্থিতি একেবারেই নেই। তাই আর ওকে শুধু শুধু কথা বলিয়ে ডিস্টার্ব করছি না আজকে। প্রেগনেন্সির এই যে জার্নিটা, এই জার্নিটা প্রত্যেকটা মেয়ের জন্য যেমন স্পেশাল, ঠিক তেমনি প্রত্যেকটা ছেলের জন্যও স্পেশাল। একটা মেয়ে যেমন মা হয়, ঠিক তেমনি একটা ছেলেও বাবা হয়। ছেলেদেরও চেষ্টা করা উচিত যেন প্রত্যেকটা জায়গায় মাকে সাহায্য করতে পারে বা মার সাথে থাকতে পারে। অ্যাটলিস্ট তাতে কি হয় যে কনফিডেন্স লেভেলটাও ঠিকঠাক থাকে, আর ওভারঅল মার যে মেন্টাল কন্ডিশন সেটাও ঠিকঠাক থাকে। আর মা ঠিক, তাহলে বেবিদের মেন্টাল কন্ডিশন বা বেবিদের যে হেলথ সেটার উপরেও কিন্তু সেটার যথেষ্ট প্রভাব পড়ে। তো ভালো যদি সন্তান চান সেই ক্ষেত্রে মাকে ভালো রাখতে হবে, এটা কিন্তু একটা খুবই ভাইটাল একটা ব্যাপার। তো আমি চেষ্টা করেছিলাম আমাদের এই পুরো জার্নিটাতে ওর সাথে ওকে ঠিকঠাকভাবে সময় দেওয়ার, ওর সাথে টাইম কাটানোর, সমস্ত কিছু। যদিও আমি ন্যাচারালি এরকম করি না, বাট প্রেগনেন্সি পিরিয়ডটাতে আমি চেষ্টা করেছি যতটা পারি এটারই করার। আর এটা আমি বলবো না যে আমি সেটা মানে কি বাধ্যকতামূলকভাবে করেছি বা আমাকে জোর করে করতে হয়েছে, এরকম কোনো কিছু নয়। আমার ভেতর থেকেই মনে হয়েছে যে এই জার্নিটা আমি যদি ওকে সাথ দিই তাহলে হয়তো দুজনের জন্যই ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আর এটাই কারণ ছিল ওভারঅল। আর আমার বেশ ভালোও লেগেছে, এটা একটা কমপ্লিটলি নতুন ফিলিং। যে এতদিন ফার্স্ট বিয়ের আগে ব্যাচেলার থেকে যে শিফট করা একটা ম্যারিড লাইফে, সেটার যেমন একটা আলাদা মানে ভালো খারাপ দুটো দিকই আছে। অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেমও হয়, আমার ক্ষেত্রেও হয়েছে সেই জিনিসগুলো ম্যারিড লাইফটাকে মানিয়ে নিতে। ঠিক তেমনি এখন যেটা আসছে সেটা হচ্ছে এটা কমপ্লিটলি নতুন একটা লাইফ। আবার বাচ্চাদের জন্য কত কি স্যাক্রিফাইস করতে হবে বা কত কি ধরনের আনন্দ উপভোগ করব, সমস্ত কিছুই এখন মানে অজানা। নিজের মনে হয় যে কেমন হবে লাইফটা বা আদৌ পারবো কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আসে। কিন্তু দেখি, আশা করি একসাথে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো খুব সহজেই এটা করতে পারবো। আর আপনারাও দেখতে পাবেন যে কতটা কি হচ্ছে বা আমরা কি ভুল করছি বা ঠিক করছি। আর কমেন্টে আপনারা জানাতেও পারবেন আপনাদের মতামত বা আপনাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে পারবেন, যেন আমরা খুব ভালোভাবে আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারি। তো যাই হোক, আজ রাত্রি অনেক হয়ে গেছে, আজ আর খুব একটা বেশি কথা বলবো না। আজ এখন তমালিকাও রেস্ট নেবে আর আমিও একটু শুয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। তো ততক্ষণ বাই।